দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রস্তুত। এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির লক্ষ্য, বললেন মির্জা ফখরুল। শনিবার নয়াপল্টনে সমাবেশের ঘোষণা, নেতাকর্মীদের মাঠে নামতে মির্জা আব্বাসের আহ্বান। দুর্নীতি শুধু আমলারাই করে না, রাজনীতিকরাও করে, ওবায়দুল কাদেরের মন্তব্য। ছাগলে চিহ্নিত করার আগে মতিউরের মতো ব্যক্তিদের শনাক্তে বাহাউদ্দিন নাসিমের আহ্বান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সাথে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রস্তুত জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। দেশ এগিয়ে নেওয়ার সাথে ফোর্সেস গোলের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারে এইসব কথা বলেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব পালন করা স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তির পক্ষে প্রতিরক্ষা নীতির কথা তুলে ধরেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের ফোর্সেস গোল সহ নানা উদ্যোগের কথাও বলেন প্রধানমন্ত্রী। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, যাবে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চলও হয়ে উঠছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসবে, ফলে তাদের নিরাপত্তা নিশ্চিতে সততা, দৃঢ়তা ও আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা বলেন প্রধানমন্ত্রী। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্ব যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুরুতর অসুস্থতার পরও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়ায় সমাবেশ সহ নানা কর্মসূচির ঘোষণাও করেছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন বিএনপি নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল, যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন। এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান মির্জা ফখরুল। বেগম জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবানের কথা বলে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। এটা হচ্ছে আপনার 29শে জুন বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে, সেখানে সোমবার, যেটা হচ্ছে 1 তারিখ 1 জুলাই, মহানগরগুলোতে এই সমাবেশ, দেশনেত্রী মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতা না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি জানান, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে গণতন্ত্র ফিরে আসবে।
সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি, সেটা জনগণকে তৈরি করে, জনগণকে সঙ্গে নিয়ে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আমরা এদিকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এখন থেকেই আন্দোলন সফল করতে নেতাকর্মীদের নেমে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে 29 জুন সমাবেশ সফল করতে বুধবার বিকেলে মাওলানা ভাসানী মিলনায়তনে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভায় তিনি এই আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, আন্দোলন সফল করতে প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় থাকতে হবে, কারো সমস্যা হলে অন্যদের এগিয়ে আসারও পরামর্শ দেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ১/১১ সরকারের সাথে আওয়ামী লীগের যে সমঝোতা করেছিল সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ক্ষমতা দখল করে আছে। সভায় দলের সিনিয়র নেতারাও অংশ নেন। দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ওইটুকু স্বার্থ ভুলে যেতে হবে, ওইটুকু স্বার্থ এই মুহূর্তে ভুলে যেতে হবে। ভাবতে হবে আমি একাই 100, আবার আমি আরো 100 লোকের সঙ্গে নিয়ে আমি যাব। এখন থেকে আমাদের যা ইতিপূর্বে যা ঘটেছে ওগুলো নিয়ে কথা বলবো না। এখন থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কোনো জায়গায় কোনো সময়, আমরা নিশ্চয়ই প্রতিবাদী হব, আমরা সাহস করে রুখে দাঁড়াবো। এই কথাটা ভুলে গেলে হবে না। কিছু একটা হলো আর কেউ কিছু ঘোরায় দিল আর আমরা যার যার মতো ঘরে চলে গেলাম, এইটাই যেন আর না হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সব সেক্টরেই আছে। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। তাইমুর রশিদের রিপোর্ট। বিআরটিসির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিআরটিসির সেবার মান বাড়াতে কাজ করছে সরকার। শাটল বাস সার্ভিস উদ্বোধনের ফলে বিদেশ ফেরত যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন বলে প্রত্যাশা তার। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে, রাজনীতিবিদরা করেন না সেটা বলা যাবে না। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা যায়। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন আছে। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি যেই করুক কোনো ছাড় নয়। দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। দুদককে শক্তিশালী করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতির পরিমাণ অনেক কম। নতুন বাজেট বাস্তবায়ন হলে এই মূল্যস্ফীতির পরিমাণ আরও কমবে বলেও মনে করেন তিনি। বুধবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাজেট মাত্র 15 বছরে 12 গুণ বৃদ্ধি পেয়েছে দাবি করে তিনি আরও বলেন, বর্তমানের বাজেট 7,97,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম বা রাজনীতিবিদরা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে চিহ্নিত করতে পারেনি। তাকে চিহ্নিত করেছে একটি বোবা প্রাণী, ছাগল। এমন মতিউর আরও আছে কিনা তা ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগেই সংশ্লিষ্ট সংস্থার চিহ্নিত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমাদের দেশে গত কয়েক মাসে মূল্যস্ফীতি একটু বেশি ছিল, এখন আস্তে আস্তে কমতির দিকে যাচ্ছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেটে মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে
এবং এই বাজেট বাস্তবায়ন হলে পরে মূল্যস্ফীতি কমে আসবে। আজকে যে ভারতে এবং পাকিস্তানে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যে প্রশংসা করা হয়, সেটি ছিটেফোঁটাও আমাদের সমালোচকরা করেন না। তারা শুধু সমালোচনাটাই করতে জানেন। কারণ কিছু বিশেষজ্ঞ আছেন, তারা মনে করেন যদি ভুল ধরা না হয় সরকারের, তাহলে যে তারা বিজ্ঞ এটি প্রমাণিত হয় না। মাননীয় স্পিকার, যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরও আছে কি না, যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। প্রতি বছর যে হারে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, তাতে যে কোনো সময় ঢাকায় ভূমিধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পানি উত্তোলন ও নগরায়নের কারণে বৃষ্টির পানি ভূগর্ভে যেতে না পারায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে, যা 9 থেকে 10 ফিটের মতো। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাড়ছে নগরায়ন, বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে পানির চাহিদা। ঢাকার পানির চাহিদা এখন 210 থেকে 260 কোটি লিটার, উৎপাদন সক্ষমতা আছে 280 কোটি লিটার। ঢাকার পানির সরবরাহের 66% ভূগর্ভস্থ উৎস থেকে মেটাতে হচ্ছে ঢাকা ওয়াসাকে, আর বাকি 34% পানির চাহিদা মেটাতে হয় নদীর পানি পরিশোধন করে। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে, 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারের নিচে, যা 2005 সালে নেমে গেছে 45 মিটারে, 2011 সালে 60 মিটার এবং 2023 সালে 75 মিটার। বিশেষজ্ঞরা বলছেন, 10-12 বছর পর এটা 132 মিটারে নেমে যেতে পারে। একটু জায়গা নাই যেটা দিকে মাটিতে পানি যেতে পারে, যার ফলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলও ভয়াবহ রকম নিচে নামছে এবং ঢাকা শহরে প্রায় 2 থেকে 3 মিটার বছরে পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এটা পরবর্তীতে আশঙ্কার জায়গা আছে যে সাবসিডেন্স বা ভূমিধস হতে পারে এবং এর ফলে কিন্তু আমরা দেখছি যে জীববৈচিত্র্য, প্রকৃতিতে প্রভাব পড়ছে। কারণ সারফেস ওয়াটার না থাকলে আপনার গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেলে আশেপাশে পুকুর, খাল, বিলগুলি শুকিয়ে যাচ্ছে। তবে 2029 সাল নাগাদ 67% পানির চাহিদা মেটাতে নদীর পানির উপর নির্ভর করতে চায় ঢাকা ওয়াসা। ভূগর্ভস্থ পানির উৎস হতে চাহিদা মেটানো হবে 33%। সেজন্য পদ্মা মেঘনা নদীর পানি পরিশোধন করে সরবরাহে জোর দিয়েছে ঢাকা ওয়াসা। পদ্মা থেকে তারা পানি আনবে, যে জায়গা থেকে পানি আনবে আমি দেখতে পাচ্ছি এখন থেকে 3-4 বছরের মধ্যে নদী আরো 3-4 কিলোমিটার পশ্চিমে সরে যাবে। তাহলে আমি যে পয়েন্টটার নদীর থেকে পানি আনার জন্য ব্যবস্থা করলাম সেটা তো চর পড়ে যাবে। কাজে অনেক কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মা থেকে পানি আনতে পারছে না। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের মাত্রা বেশি থাকায় পরিশোধন সম্ভব নয় বলেই পদ্মা থেকে পানি আনতে হচ্ছে, যা অনেকটাই ব্যয়বহুল। ঢাকার আশপাশে যে নদীগুলো রয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, এই নদীগুলোর পানি এতটাই দূষণীয় যে ঢাকা ওয়াসা এই পানি পরিশোধন করে আর নগরবাসীকে সরবরাহ করতে পারছে না। তারা এখন নির্ভর করছে পদ্মা নদীর পানির উপর, যার কারণে অনেকটাই ব্যয় বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই নদীগুলোকে দূষণমুক্ত করা যায়, একদিকে যেমন নগরবাসীর পানির চাহিদা মিটবে, অন্যদিকে নদীগুলোও বেঁচে যাবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, বুড়িগঙ্গার তীর, ঢাকা। কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির সময় বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশ যতটা সক্ষম হবে, চুক্তিও সেই রকম হবে, এমন মন্তব্য তার। বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে
সুন্দরবনের মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় অন্য আলোচকরা বলেন, সুন্দরবনের মধুকে জিআই পণ্যের স্বীকৃতির জন্য 7 বছর আগে আবেদন করেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক দুর্বলতায় সেই স্বীকৃতি পায়নি বাংলাদেশ। সিপিডির আরেক ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য গবেষকরা জানিয়েছেন, সুন্দরবনের মধু সহ অন্যান্য পণ্যের জিআই স্বীকৃতির জন্য প্রয়োজনে যৌথ রেজিস্ট্রেশন করতে হবে। দুদেশের অভ্যন্তরেই সুন্দরবন থাকায় এসব ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তারা। তিস্তা চুক্তিকে ইঙ্গিত করে তারা বলেন, দ্বিপাক্ষিক চুক্তির সময় দর কষাকষির যৌক্তিকতা ও দক্ষতাই সবচেয়ে বড় বিষয়। নতুন অর্থ বছরে 945 কোটি 15,45,000 টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে 20 কোটি 5 লাখ টাকা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেট পেশ করা হয়। উপাচার্য অধ্যাপক ASM মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই বাজেট পেশ করেন। বিদায়ী অর্থ বছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল 15 কোটি 5 লাখ টাকা। সেই হিসেবে আগামী অর্থ বছরে গবেষণার বাজেট বাড়ছে 5 কোটি টাকা। এই অর্থ গবেষণার জন্য পর্যাপ্ত নয় বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 2024-25 অর্থ বছরে গবেষণা বাবদ 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা 2023-24 অর্থ বছর হতে 5 কোটি টাকা বেশি। উদ্ভাবনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 5 লাখ টাকা। কোষাধ্যক্ষ বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে নতুন নতুন উদ্ভাবন প্রয়োজন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রস্তুত। এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির লক্ষ্য, বললেন মির্জা ফখরুল। শনিবার নয়াপল্টনে সমাবেশের ঘোষণা, নেতাকর্মীদের মাঠে নামতে মির্জা আব্বাসের আহ্বান। দুর্নীতি শুধু আমলারা করে না, রাজনীতিকরাও করে, ওবায়দুল কাদেরের মন্তব্য। ছাগলে চিহ্নিত করার আগে মতিউরের মতো ব্যক্তিদের শনাক্তে বাহাউদ্দিন নাসিমের আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।